অফিসে আজ গেল না শ্রাবণ। সে কাউকে না জানিয়ে জিহানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কারণ মনিরার খবর কেউ না জানলেও জিহানের কাছে তো পাওয়াই চাপে। যাওয়ার পথে একবার জিহানকে কল করলেও সে কল ধরল না। আর একটু দুশ্চিন্তায় পড়ল শ্রাবণ। লাগাতার কল দিতেই থাকলো। শেষে জিহানের ফ্ল্যাটে পৌঁছে গেল। সময় নষ্ট না করেই সে দ্রুত গতিতে জিহানের বাড়ির সামনে চলে আসলো, কিন্তু বারবার কলিং বেল বাজলেও কোনো সাড়া পেল না সে। অনেকক্ষণ ঠোঁট কামড়ে ভাবলো শ্রাবণ, তারপর দরজা ভেঙেই ভেতরে ঢুকে পড়লো। দরজা চারপাশে কাউকে না দেখলেও জিহানের ঘরে আসতে শ্রাবণের শরীর পাথরের মতো জমে গেল। রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বুকের ভেতর হঠাৎ দপ করেই নেমে গেল। দেখে মনে হচ্ছে ঘরটা কোনো যুদ্ধক্ষেত্র। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা গ্লাস, ছেঁড়া কাগজ, উল্টে যাওয়া চেয়ার আর ছাই ভরা সিগারেট। বিছানা এলোমেলো, টেবিলের উপর রক্তমাখা টিস্যু, অর্ধেক হওয়া পানির বোতল। উল্টে পড়ে আছে জানালার অর্ধেক আধ খোলা। ধুলো জমে উড়ে আসছে বাতাসে। এক অদ্ভুত ঘন ভারী গন্ধে শ্বাস নিতে কষ্ট হওয়ার উপক্রম। এইসব দেখে মুখ কুচকালো। এই বিশৃঙ্খলার মাঝে শ্রাবণের চোখে পড়ল ঘরের কোনায় জিহান নিথর হয়ে পড়ে আছে, মেঝেতে বসে আছে, চুলগুলো এলোমেলো, দাড়ি গজিয়েছে, মুখটা কেমন অচেনা আর উন্মাদ লাগছে। চোখ দুটো লালচে, ফাঁকা চাহনিতে স্থির হয়ে আছে মেঝের এক বিন্দুতে। চোখ শুকিয়ে ফেটে গেছে, তবুও সে নড়ছে না। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন সে ঠিক এভাবে বসে আছে পাথরের মতো, যেন চারিপাশে কোনো কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। শ্রাবণের বুকের ভেতর ধপধপ করতে লাগলো। সে হতবিহ্বল কণ্ঠে ডেকে উঠল। জিহান। শ্রাবণ গলা ফাটিয়ে ডাক দিল, কিন্তু কোনো সাড়া নেই। আরেকবার ডাক দিল। এবার সে এগিয়ে এসে কাপা হাতে কাঁধ ধরে ঝাঁকাতে গেল, কিন্তু জিহান শুধু মাথা ঘুরিয়ে তাকালো। আর সেই চোখে এমন অদ্ভুত এক উন্মাদনা ছিল যা দেখে শ্রাবণের নিজের শরীর শিরশির করে উঠল। কি হচ্ছে ভাই? এ কি অবস্থা? তুই এভাবে এসব কি? শ্রাবণ অস্থির ভঙ্গিতে বারবার এসব জিজ্ঞেস করতেই লাগলো আর জিহানকে ঝাঁকাতে থাকলো উত্তরের আশায়, কিন্তু জিহান পাথরের মতোই বসে রইল। শরীর যেন অচল, তার মানসিকভাবে ভঙ্গুর দেখাচ্ছে তাকে। শ্রাবণের মাথায় কিছুই ঢুকলো না। সে কিছুই একটা ভেবে এবার জোর গলায় জিজ্ঞেস করল, জিহান, মনিরা কোথায়? তুই জানিস কিছু? ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনিরার নাম শোনা মাত্রই যেন জমাট বরফ ভাঙার মতো একটা শব্দ হলো। জিহান ফুপিয়ে কেঁদে উঠল সশব্দে। চোখ কেঁপে উঠল, চোখের কোণ বেয়ে চুপচাপ করে পানি পড়তে লাগলো। পরক্ষণেই সে হঠাৎ ভেঙে পড়ল পুরোপুরিভাবে। উন্মাদের মতো ফুপিয়ে কেঁদে বুক চাপড়াতে লাগলো জিহান। মুহূর্তের মধ্যে শ্রাবণকে আঁকড়ে ধরলো, দম বন্ধ গলায় বলল, আমি ওকে হারিয়ে ফেলেছি রে। সব দোষ আমার। আমি কিছুই করতে পারিনি। আমি চাইলে বাঁচাতে পারতাম, কিন্তু পারলাম না। আমি আমি একদম ব্যর্থ। জিহানের বুক কাঁপতে লাগলো। আবারও কান্নায় ভিজে গলাটা কাঁপছিল, শব্দ ভাঙা ছিল বারবার। শ্রাবণ হতবিহ্বল হয়ে ওর পিঠে হাত বুলিয়ে শুধু বলল, কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। সব খুলে বল ভাই, সবটা সত্যি বল। কণিকা পুকুর থেকে গোসল করে ঘরে আসলো। আতিকের মা জরিনা খাতুনের দেয়া শাড়িগুলো সে পরেছে। আজ ধূসর রঙের একটা শাড়ি পরলো মেয়েটা। চোখের নিচে কালি পড়ে গেছে অল্প সময়, মুখটা ফ্যাকাশে। খাওয়া দাওয়া অনিয়মের জন্য শরীরও নিয়ে পড়েছে। সর্বদা প্রাণোচ্ছল উচ্ছ্বাসে মাতোয়ারা কণিকা আজকাল একদম পাথর হয়ে গেছে। সে গামছা দিয়ে চুল মুছতে মুছতে ঘরে ঢুকলো। ঢুকেই ধপ করে খাটে বসে পড়ল। সে এখনো ভেবে পাচ্ছে না যে কেন তার বাবা মা এখনো তার কোনো খোঁজ নিচ্ছে না, তারা কেন এখনো খুঁজছে না তাকে। এসে ভাবতে ভাবতেই খট করে দরজা খোলার শব্দ হলো। সাদিক কেবলই খাবারের কাজ শেষ করে আসলো। আজ অল্প কাজ করেছে সে। ঘরে ঢোকার সাথে সাথে হাসনাহেনা ফুলের ন্যায় স্নিগ্ধ একরকম ঘ্রাণ পেল সাদিক। সাথে সাথে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টেনে নিল। খানিক সময় পেরোতেই চোখ খুলে দেখতে পেল সদ্য গোসল সেরে আসা ধূসর রঙা শাড়ি পরিয়ে তো কিশোরী কণিকাকে। সাদিক অবাক হলো। এক মুহূর্তের জন্য মনে হলো কণিকা বড় হয়ে গেছে, একদম পরিপূর্ণ নারী হয়ে গেছে সে। কি স্নিগ্ধ লাগছে, কি সুন্দর লাগছে। মনে হলো শাড়িটা ধূসর রঙা হলেও কণিকার গায়ে রঙিন উজ্জ্বলতায়
ভরপুর হয়েছে। চোখে মুগ্ধতা স্পষ্ট হতেই নিজেকে সামলালো সাদিক। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানালো। কণিকা চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদিক এবার এগিয়ে এসে বিছানায় বসলো। কণিকার দিকে তাকে জিজ্ঞেস করলো, আমি আজ একটু শহরের দিকে যাইতাছি বুঝলি। সবকিছু থেকেও নেই কণিকার, এখন একমাত্র সাদিক ছাড়া কিছুই নেই। ফুট করে সাদিকের কথায় চমকালো মির্জা। মিনমিন করে বলল, কেন যাবা সাদিক ভাই? সাদিক ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা, সময় নিয়ে হৃদয়ে টান পড়া গলায় বলে উঠল, চাকরি খুঁজবার জন্য। কণিকা দুহাতে দিয়ে নিজের শাড়ির আঁচলটা চেপে ধরলো, চোখ নামিয়ে ফেললো আতঙ্কিত ভঙ্গিতে। গলা শুকিয়ে গেছে যেন। ছোট্ট গলায় শুধু জিজ্ঞেস করলো, শহরে চাকরি করবা? সাদিক ধীরে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। চোখে স্পষ্ট ভীষণ ক্লান্তি। কপালের ঘাম হাতে মুছে বলল, হ, এইখানে আর চলবে না। খামার কইরা ঘর চালানো যাবে না। তোর জন্য কিছু একটা করতে তো হবে। ঘর না জুটাইলে তোরা রাখবো কই? চাকরি না করলে খাওয়াবো কি? কণিকা বিস্ময় ভরা চোখে তাকালো সাদিকের দিকে। বুকের ভেতর অদ্ভুত হাহাকার ফুটল। সাদিক তার কথা ভেবে এত চিন্তা করছে দেখে অন্যরকম অনুভূতি কাজ করলো, তবে একটু কষ্ট হলো। এই কয়েকদিনে যার ভরসায় এরকম বেঁচে আছে, সেই যদি দূরে যায় তবে কি হবে তার? ছোট কেঁপে উঠলো, চোখ ভিজে উঠলো অনায়াসে। সে এবার কাঁপা কাঁপা গলায় বলল, শহরে গেলে আমারই ছাইড়া যাবা? প্রশ্ন ছিল অতি সরল, অথচ সাদিকের বুকের ভেতর ঝড় তুলল। সে অস্থির হয়ে পড়ল। ধূসর রঙা শাড়ি পরা অস্থির চোখে কণিকারের দিকে চেয়ে থাকতে থাকতেই হঠাৎ হাত বাড়ি ওর হাতটা ধরল। একটু অস্বস্তি হলো কণিকার, তবে সরালো না সে। সাদিক এবার আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, তোরে এখন নিয়ে গেলে রাখমু কই ক? আপাতত এইখানে থাক। 7 দিন পর আইসা তোরে নিয়ে যাবো, কথা দিলাম। কণিকা নীরব হয়ে গেল, চুপচাপ বসে রইল, কিন্তু বুকের ভেতর অশ্রু জমে জমে ঘোলাটে হয়ে আসছিল চোখ দুটো। সাদিকে এবার কণ্ঠ নরম করে বলল, আমাকে জীবনটারে নতুনভাবে সাজাতে হইব কণিকা। তুই শুধু একটু ধৈর্য ধর। কণিকার দৃষ্টি তখনও অস্ফুট। মনে হলো কথাগুলো ঠিকমতো কানে পৌঁছালেও হৃদয়ে পৌঁছাচ্ছে না। সে কেবল মিনমিন স্বরে বলল, আমি ভয় পাই সাদিক ভাই, খুব ভয় পাই। শহরে গেলে তুমি আমারে ভুইলা যাবা না তো? সাদিক চমকালো, ভরকালো, স্তব্ধ হলো সহসা। তাকালো কণিকার দিকে বিস্মিত দৃষ্টি নিয়ে। তাকিয়ে রইল তার এমন বিমূর্ত দৃষ্টি দেখে কণিকা কাঁদো কাঁদো গলায় বলল, বাবা মা আমার খোঁজ নিতেছে না কেন সাদিক ভাই? আমি কি মইরা গেছি? সবাই কি আমারে ভুইলা গেল? আমার তো এখন কেউ নাই তাহলে। সাদিকের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কণিকার কথায় সে তাড়াতাড়ি দড়িঘড়ি করে 2 হাত দিয়ে কণিকার মুখটা তুলে দিল। অশ্রু ভেজা চোখ দুটো সরাসরি তার চোখের ভেতর ঢুকে গেল। চুপ কর, এইসব বাজে কথা আর কইস না। তুই কেমন কইলি তুই একা? আমি কি নাই তোর জন্য? আমি কি তোর পাশে নাই? তোরে যদি কেউ ভুইলাও যায়, আমি পারবো। কণ্ঠটা ভারী হয়ে এলো সাদিকের। সে জোরে মাথা নাড়ালো। আমি তোরে ভুইলা গেলে আমারে মানুষ কইবা কেমনে? আমি যদি না থাকি, তোরে রাইখা দুনিয়ার মানে আমার কাছে শূন্য। কণিকা কান্না চেপে রাখার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। হঠাৎই মাথাটা ঝুঁকিয়ে সাদিকের বুকের উপর রাখলো। বুকের ভেতরটা যেন শান্তির জন্য হাহাকার করছে। সাদিক হতবাক হলেও শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল কণিকাকে। ভয় পাস না, 7 দিন বাদে আমি ফিরমু, তোরে নিয়ে যাবো। তুই শুধু বিশ্বাস রাখ, দুনিয়ায় যাই হোক আমি তোরে ছাইরে যাবো না। এ কথা আমার জীবন দিয়ে রাখমু। কণিকার বুকের কেঁপে উঠল সাদিকের কণ্ঠে এমন দৃঢ়তা শুনে। তবু চোখ বুজে ফিসফিস করে দোয়া পড়ল সাদিকের জন্য। অন্তত এতদিনে সে এটা বুঝে গেছে যে সাদিক না থাকলে সেও মরে যেত। আজ এই মানুষটা আছে বলেই সে এখনো বেঁচে আছে। কণিকা ছোট, তবে এতটাও ছোট নয় যে বিয়ের মানে বুঝে না। তাই সে এতটুকু জানে সাদিক তার জীবনের এমন এক মানুষ হয়ে গিয়েছে যার সাথে তাকে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে। শ্রাবণ গাড়ির স্টিয়ারিং চেপে ধরে নির্বাক বসে আছে। চারপাশে মানুষের শব্দ, রোদ্দুর, যানবাহনের হর্ন সবই যেন তার কানে ভেসে ভেসে আসছে দূর থেকে। জিহানের বাড়ির ভেতর যা দেখেছে, যা শুনেছে, সেটা এখনো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। জিহানের উম্মাচেও পাগলের মতো
কঞ্চ বুক ভাঙা কান্না তার ভেতর ছিঁড়ে ফেলেছে। বুক ধরফর করছে, শ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎই মনে হলো গাড়ির ভেতর অক্সিজেন নেই, সব শূন্য হয়ে গেছে। শ্রাবণ দুহাত দিয়ে চুল চেপে ধরে মাথা নামিয়ে রাখলো। কঞ্চ ভেঙে ফিসফিস করে বলল নিজের সাথেই, এটা কেমন খেলা আল্লাহ, এভাবে সবকিছু ভেঙে পড়ছে কেন? মনির এভাবে, এটা কিভাবে সম্ভব? চোখের সামনে ভেসে উঠল জিহানের অস্থির মুখ, ঘরের ছন্নছাড়া অবস্থা, সেই পাগলামি ভরা চোখ দুটো, আর জিহানের মুখে শোনা সেই ভয়ানক রাতের কাহিনী। গা শিরশির করে উঠল শ্রাবণের। গাড়ি স্টার্ট দেওয়ার হাতটা কেঁপে উঠল। বুকের ভেতর এক অদ্ভুত অশনি সংকেত বাজতে লাগলো। এই ঘটনার পেছনে কোনো অন্ধকার সত্যি লুকিয়ে আছে। শ্রাবণের একবার মনে হলো সে এসবে ধারাকে জড়াবে না, তবে না জড়িয়েও কোনো উপায় নেই। তাই সে গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে ফোন তুলল। ধারার ফোনে মেসেজ পাঠালো তৎক্ষণাৎ। তৈরি হয়ে নাও, বাইরে যেতে হবে, দুপুরে বাইরেই খাবো আমরা। মেসেজটা পাঠিয়ে বড় করে শ্বাস নিল শ্রাবণ। স্বাভাবিক হলো সে। অকারণে এমন অস্থির হওয়া যাবে না, ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। এদিকে শ্রাবণের কথা শুনেছে ধারা। দ্রুত তৈরি হয়ে বসে রইল, অপেক্ষা করতে থাকলো শ্রাবণের। 10 মিনিটের মধ্যে বাড়ির সামনে এসে পৌঁছালো ধারা। নেমে আসে সাদা রঙের কুর্তি পরিহিত ধারাকে দেখে ঢোক গিল শ্রাবণ। মেয়েটা একটুখানি সাজলেই কেমন যেন অন্যরকম সুন্দর হয়ে যায়। তাক লেগে যায় শ্রাবণের। চুল খোপা করতে করতে এগিয়ে আসে ধারার দিকে। চোখ রেখে শ্রাবণ বিড়বিড় করলো, এই মেয়ে আমায় খুন করেই ছাড়বে। চোখ গোল করে শ্বাস ফেলে নিজেকে সামলা শ্রাবণ। অবাধ্য মনটা নিষিদ্ধ চাওয়া পাওয়ার খেলায় মাতোয়ারা হয় বারবার। এসবে সায় দেওয়া যাবে না এখন, সঠিক সময় আসেনি। চোখ ভিজে সেদিকে তাকা শ্রাবণ। এরই মধ্যে ধারা এসে বসে পড়ে গাড়িতে। শ্রাবণ এবার গাড়ির দরজাটা ঠিকমতো লক করে ধারার দিকে তাকিয়ে বলে উঠছে, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বুঝলে? আমার দরকার। ধারা বাধ্যের মতো মাথা নাড়িয়ে সায় দিল। গাড়ি চলতে শুরু করলো। হুট করে শ্রাবণের মনে পড়লো সে তো কালকে ধারাকে দুটো জায়গায় নিয়ে যেতে চেয়েছিল। এর মধ্যে একটা জায়গা সে চাইলেই এখন নিয়ে যেতে পারে। যেহেতু ধারা বাইরে এসেছে তাই কাজটা সেরে ফেলাই মঙ্গল। তাই শ্রাবণ একটু গলায় খাকারি দিয়ে টিকে উঠল। ধারা, ধারা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। শ্রাবণের ডাকে হুঁশ ফিরল, সাড়া দিল। হুম। শ্রাবণ এবার সামনে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি পড়াশোনা করবে না? শ্রাবণের কথায় মুখ কুঁচকে ফেলে ধারা। তার কাছে সবচেয়ে বিরক্তিকর জিনিস এটা। সে সজোরে মাথা ঝাঁকিয়ে বলে, না। অবাক হলো শ্রাবণ। এই মেয়ে বলে কি? গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে একটা বিস্ময় নিয়ে বলল। কেন? ধারা মুখ কুঁচকে মিনমিন করে রেখেই বলল, ভালো লাগে না। শ্রাবণ পড়ল বিরাট বিভ্রান্তিতে। এই মেয়ে কি বলছে এসব? হতবিহ্বল হয়ে মুখ ফসকে বলেই উঠল, ভালো লাগে না বললে তো হবে না। এমন করলে আমার ফুটবল টিমকে এবিসিডি কে শেখাবে? বুঝেনি ধারা, তাই চোখ পিটপিট করে তাকে জিজ্ঞেস করলো। ফুটবল টিম মানে? মুখ ফসকে এমন কথা বলা চোখ খিচে বন্ধ করেছিল শ্রাবণ। বোকা মেয়েটা বোঝেনি। দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। আর আর চোখে তাকিয়ে ধীরে বলল, কিছু না। তবে ধারা নাছর বান্দা, তাই জোর গলায় বলল, বলুন কি বলছিলেন? কাকে কি শেখাতে হবে? আমি ফুটবলারদের কেন শেখাবো? শ্রাবণ ছোঁচ কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ধারা যে এতটা খুঁটিনাটি ধরে বসবে সে সেটাও কল্পনাও করেনি। হালকা হেসে গলা নামিয়ে বলল, আরে না, বিষয়টা তেমন না। আমি তো ফুটবল খেলি না, তবে আমার টিমের কয়েকজন ছোট ভাই আছে, ওরা ফুটবল খেলে। ইংরেজি পড়তে পারে না ঠিক মতো, তাই ভেবেছিলাম তুমি যদি ওদের একটু সাহায্য করো। ধারা ভ্রু কুঁচকে তাকালো, অবিশ্বাস্য ভরা গলায় বলল, আমি আমি কেন? আমি কি শিক্ষক নাকি? শ্রাবণ এবার মুচকি হেসে এক ঝলক তাকালো ধারার দিকে। নরম গলায় বলল, তুমি তো আমার স্ত্রী। আমার স্ত্রীর কাছে যদি আমি এটুকু না চাইতে পারি, তবে আর কার কাছে চাইবো? ওরা সবাই গরিব বাড়ির ছেলে, টিউশনি করার সামর্থ্য নেই। তুমি পড়াশোনা তো ভালোই জানো, তাই ভেবেছিলাম তুমি যদি একটু সময় দাও। শ্রাবণ কথাটা মজা করে বলল, অথচ ধারা ঠোঁট ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। বেশ খানিকটা নীরবতা চেনে নিয়ে হঠাৎ বলল, কিন্তু আমি পড়াতে চাই না। শ্রাবণ এবার জোরে হেসে উঠল। তার হাসিতে ধারা আরো বিরক্ত হয়ে মাথা ঘুরিয়ে তাকালো। শ্রাবণ হাসি চেপে গম্ভীর সুরে বলল,
আচ্ছা ঠিক আছে, পড়াবে না। তবে একটা প্রশ্ন আছে, তুমি যদি পড়াশোনা না করো আবার না পড়াও, তাহলে তুমি সারাদিন করবে কি? ধারা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি আমি ঘুমোবো, আপনার সাথে গল্প করব, ঘুরবো আর আর শ্রাবণ এবার খিলখিল করে হেসে উঠল। তার চোখে মুখে খুনসুটির ঝিলিক ফুটে উঠল। স্টিয়ারিংয়ে হাত রেখে ধীর স্বরে বলল। আর আমার সাথে প্রেম করবে? ধারা আতকে উঠে জিভ কামড়ে বলল। ছিছি নাউজুবিল্লাহ, ওসব বাজে কাজ করব না আমি। ধারা এমন ভাবে বলল যেন এর থেকে বাজে কাজ হতেই পারে না। এই কথা সে ভুলেও শুনবে না। ধারার এমন অঙ্গভঙ্গি দেখে মুখ কুচকে তাকালো শ্রাবণ, কুচকে বলল। বাজে কাজ মানে? প্রেম কি বাজে কাজ? ধারা তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল। হ্যাঁ অবশ্যই, আপনি জানেন না? ছি ছি ছি, ওসব কথা বলবেন না, মানুষ হলে খারাপ বলবে। শ্রাবণ হালকা আশ্বাস নিয়ে ওর দিকে তাকিয়ে রইল। এই মেয়ে কি বোকা নাকি সেই পাগল হয়ে গেছে? কি বলছে এসব? ধারা কুচকানো দেখে মুখ দেখে অবশ্য আরো মজায় পাচ্ছে শ্রাবণ। সে এবার ধীরে ধীরে গলা নামিয়ে বলল। আচ্ছা, মানুষ শুনে খারাপ বলবে, সেটা ঠিক আছে, কিন্তু মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে ভালোবাসো, তখন কি উত্তর দেবে? ধারা ভাবা জায়গায় খেয়ে গেল। কিছুক্ষণের জন্য সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। চোখ নেড়ে কিছু বলতে গিয়েও যেন গিলে ফেললো। তারপর হঠাৎ কুচকে মুখ খুঁড়িয়ে বলল। আমি এইসব বাজে প্রশ্নের উত্তর দিই না। আমার মাথায় শুধু পড়াশোনা, বুঝেছেন? প্রেম ভালোবাসা কিছুই নেই। শ্রাবণ একটু ঝুঁকে ওর মুখের কোণাটা দেখতে চাইল, যেন সেখানে কোনো সত্য লুকানো আছে। দুষ্ট হাসি ঠোঁটে টেনে বলল। তাই নাকি? এই না বলে পড়াশোনা করবে না? দাঁড়া এক লাফে সিট থেকে সোজা হয়ে বসলো। সে এবার নিজেই নিজের কথায় ফেঁসে গেছে। সে এবার মিনমিন করে বলল। পড়াশোনা করব না তো ভালো লাগে না। শ্রাবণ এবার আর হেসে থামতে পারল না। সে ওর গম্ভীর পৌরশালী হাসি গাড়ির ভেতর ভরে উঠল। তারপর হালকা সুরে বলল। তুমি এসএসসি দিয়েছো তাই না? দাঁড়া মাথা ঝাঁকিয়ে এমন ভাবে হ্যাঁ বলল যেন এটাই অনেক কঠিন কাজ। অথচ শ্রাবণ মাথা নেড়ে বলল। তাহলে তোমায় একটা ভালো কলেজে ভর্তি করে দেবো আমি। দাঁড়া হাঁ করে তাকালো শ্রাবণের দিকে, জেদ ধরে বলল। আমি পড়বো না শেখ সাহেব। আপনাকে পড়তে হবে ম্যাডাম। শ্রাবণ আদরে ভঙ্গিতে বলল। ধারা এবার কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু হেসে বলল। আপনি আমায় কলেজে নিয়ে যেতে পারবেন না? শ্রাবণ একটু ভাব নিয়ে বলল। আমরা তোমার কলেজের রাস্তাতেই যাচ্ছি এখন। ধারা এবার সত্যি সত্যি বিরক্ত হয়ে ঠোঁট ফুলিয়ে চুপ করে রইল। মাথা নিচু করে আজ চোখে তাকালো শ্রাবণের দিকে। তাকে হাসতে হাসতে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। শ্রাবণ আঙুলে স্টিয়ারিং ছুকে ধীরে ধীরে চুপ করল। কলেজের প্রিন্সিপাল বাবার পরিচিত, বুঝলে? তোমায় ভর্তি করে নেবে বলেছে। আর কলেজটাও অনেক ভালো। আজ নিয়ে যাব শুধু দেখা করানোর জন্য। আগামী মাস থেকে কলেজ শুরু করে দেবে তুমি। আমি এর মধ্যে কাগজপত্র রেডি করে ফেলবো। অন্তত ইন্টার পাস তো করতেই হবে তোমায়। ফুটবলের মতো মুখ ফুলিয়ে বসে আছে ধারা। চোখ টলমল করছে পানিতে, যে কোনো সময় গড়িয়ে পড়বে নোনা জল। অবশ্য প্রতিবন্ধকতা তৈরি করতে হাতে আগে থেকেই তাকে গুটি কয়েক টিস্যু ধরিয়ে দিয়েছে শ্রাবণ শেখ। আজ প্রথমবার ধারাকে না আটকে হাতে টিস্যু দিয়ে কাটতে সহযোগিতা করছে শ্রাবণ। এর একটা বিরাট যৌক্তিক কারণও রয়েছে। আজ সে কলেজের প্রিন্সিপালের সাথে আলাপ করেছে তারা, আর ধারাকেও প্রিন্সিপাল বেশ পছন্দ করেছে। এসএসসির কিছু প্রশ্ন করা হলে ধারাও সেগুলো পেরেছে, তাই তিনি অভিভূত হয়েছেন। বিবেক বিবেচনা করে সামিউল শেখের সুপারিশ মোতাবেক ধারাকে কলেজে ভর্তি করিয়ে নিতে রাজি হয়েছে। তাই সমস্ত ফর্মালিটি পূরণ করে হলে আগামী মাসেই ধারা কলেজে যেতে পারবে। এতে শ্রাবণ বেশ খুশি হয়েছে। কিন্তু ধারা বাড়িতে আসার পর থেকে এমন মন খারাপ করে বসে রয়েছে, কারণ তার মোটেও ভালো লাগছে না। হ্যাঁ, এটা ঠিক যে সে পড়াশোনা করতে চায়, ভালো লাগে, কিন্তু স্কুলে যেতে তার মোটেও ভালো লাগতো না। বলা যায় স্কুলে যেতেই তার অলস্য ব্যাপারটা ঘাড়ি চাপতো। এবারও কলেজে যেতে নাড়াচ্ছে। তাই বাড়িতে আসার পর থেকে গুনগুনিয়ে বিছানায় বসে বসে কাঁদতে শুরু করেছে বেচারি। অথচ শ্রাবণ শেখ তাকে সান্ত্বনা না দিয়ে টিস্যু হাতে ধরিয়ে দিয়ে বলেছে। ক্যারি অন, এটা কোনো কথা?
শ্রাবণ ফ্রেশ হয়ে টি শার্ট ট্রাউজার পরে বাথরুম থেকে বের হলো। মুখ ফুলিয়ে এক কোণে বসে থাকা ধারাকে এক পলক দেখলো। চুলের গোছা এলোমেলো হয়ে গালে লেগে গেছে, চোখের কোণে জমে আছে ছিকছিক জল। হাতে ধরা টিস্যুগুলো ইতিমধ্যে ভিজে একরকম কুচকেই গেছে। ঘরটা অদ্ভুত নীরব, শুধু ধারার মৃদু গুনগুন আর টিস্যুর মচমচ শব্দ। শ্রাবণ দরজার ফ্রেমে ভর দিয়ে কিছুক্ষণ ওকে দেখলো। ভেজা চুল থেকে শার্টের কাছে কাঁধে পানি পড়ছে আর ভেজা গন্ধে ঘরটা যেন একটু নরম হয়ে উঠেছে। তার চোখে মিশে আছে এক ধরনের প্রশ্রয় আর মৃদু হাসি। শ্রাবণ মুখ চেপে হাসলো, ধীরে ধীরে এগিয়ে এসে নরম স্বরে বলল, কলেজে যাওয়ার কথা বললে এমন কান্নাকাটি কেউ করে? তুমি তো চূড়ান্ত গাধা। ধারা ধারা কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটে গোল করে আরো একবার টিস্যু দিয়ে চোখ মুছলো। গলা ভারী হয়ে এসেছে, নাক চিনি বলল, আমি যেতে চাই না, আপনিই যান। ওই ভোরে উঠতে হবে, বইয়ের বোঝা কত ঝামেলা। শ্রাবণ হেসে ফেলল। এবার আর খেপিয়ে না দিয়ে তার পাশে বসলো। হাত বাড়িয়ে ধারার মাথার পেছনটা আলতো করে বুলিয়ে দিল। তারপর চোখের কোণ লেগে থাকা নোনা জল আঙুলের ডগায় মুছে দিল। জানো ধারা, মাঝে মাঝে যে জিনিসটা করতে মন চায় না, সেটাই বড় সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আছে। কলেজ শুধু বই পড়ার জায়গা না, নতুন মানুষের সাথে দেখা হবে, নতুন স্বপ্ন জন্ম নেবে। আর আমি চাই তুমি পড়ো, কোনো কিছুতে তুমি যেন পিছিয়ে না পড়ো। তোমাকে সব কিছুতেই সেরা হতে হবে। তোমার বয়সী মেয়েরা কিন্তু এখন সংসার করে না, তাই তুমি এখন পড়বে। অত চিন্তা করছো কেন? আমি তো আছেই। তার গলা অদ্ভুতভাবে নরম হয়ে এলো। চোখে মুখে পুরুষালী সৌন্দর্য, তার ভেজা চুলের সজীবতা মিশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে। না আর চোখে তাকালো, বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠলো, অথচ মুখে কিচ্ছু বললো না। মুখটা আরো ফুলিয়ে রাখলো। মনে হলো তর্ক না করে অভিমান প্রকাশ করছে শ্রাবণ। হালকা হেসে টিস্যুর বক্স থেকে নতুন একটা টিস্যু বের করে ওর হাতে গুজে দিল। হয়েছে, কেতো না। আমি এখন বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। এসে যেন তোমার স্বাভাবিক দেখি। ধারা মাথা নেড়ে সায় দিল। এমনিতেও তার আজ অন্য একটা কাজ আছে, কেঁদে সময় নষ্ট করতে আগ্রহী নয় সে। মইনুল সাহেবের চোখে মুখে কঠোর মনোভাব স্পষ্ট, চোখে তীক্ষ্ণ দৃষ্টি তার। তবে তার মনের ভেতরে চলতে থাকা কুট কাচালিটা ধরতে পারল না শ্রাবণ। সেও ভদ্রলোকের সাথে তাল মিলিয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসে থুতনিতে হাত বোলাচ্ছে। চোখে এঁটে থাকা চশমাটা খুলে হাতে নিল মইনুল সাহেব। কি চান? উঁচিয়ে তাকালেন শ্রাবণের দিকে। ওই যে বললাম, আপনার মেয়ে কোথায়? শ্রাবণ চোখ উঁচিয়ে সোজা হয়ে বসলো, নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, যেখানে আমি নিজেই আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। ইভেন থানায় জিডি করেছে, সেখানে আমি কিভাবে জানবো আমার মেয়ে কোথায়? মইনুল সাহেব এবার পূর্বের তুলনায় আরেকটু সুকুচকে তাকালে যথাসম্ভব মুখে শক্ত ভাবটা বজায় রেখে বললেন। শ্রাবণ দীর্ঘশ্বাস পেল, সাথে আড়ালে হাসলো খানিকটা। মইনুল সাহেব চেষ্টা করছেন নিজের যৌবনকালের দাপট দেখিয়ে আগের পরিচয়ের রূপ বহাল রাখার, কিন্তু তিনি ভুলে গেছেন আজকালকার জেনারেশনের সাথে তিনি মোটেও তাল মেলাতে পারবেন না। ভদ্রলোকের কাছে যা বিরাট বড় কঠিন কাজ বা অস্বাভাবিক কাজ, সেটা এই যুগে ছেলেমেয়েদের কাছে নিতান্তই স্বাভাবিক। তাই শ্রাবণও জিয়ানের কাছ থেকে পুরো ব্যাপারটা শোনার সাথে সাথে চট করে ফন্দিটা ধরে ফেলেছে। বেচারা আতঙ্কিত জিহান মুনিরাকে নিয়ে চিন্তায় মাথা চালাতে পারেনি, নইলে সেও খুব সহজে পারত। শ্রাবণ বেশ ঠান্ডা চোখে তাকিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, দেখুন মনোজ সাহেব, আমি আপনার মেয়ে মানে মনিরার বস। আপনি না জানলেও আমি জানি, বাড়ি অফিসার জেহানের কাছে ছাড়া আপনার মেয়ের আর যাওয়ার জায়গা নেই। তাই আপনি নিজেও জানেন ছেলে মানুষের করে আপনি নিজেই আপনার মেয়েকে লুকিয়ে রাখবেন, এটা সম্ভব নয়। অথবা আপনি ভুলে গেছেন যে এখনকার প্রজন্ম আপনার ভাবনার চেয়ে অনেক দ্রুত ফাঁক ফোকর ধরে ফেলতে পারে। মইনুল সাহেব চমকে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালেন, কিন্তু দ্রুত নিজেকে সামনে নিলেন। গলা খাকারি দিয়ে কণ্ঠ দৃঢ় করলেন, আপনি কি বোঝাতে চাইছেন আমি নিজে আমার মেয়েকে লুকিয়ে রেখেছি? একদম ঠিক। ফট করে স্বীকার করলো শ্রাবণ। এখানে ভাবনার কিছু নেই, এটাই সঠিক, এটাই সত্যি। তাই ভনিতা করল না সে। অথচ মইনুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভুল জানেন। শ্রাবণ এবার আর হাসল না, সোফার হাতলে আঙুল চালিয়ে ধীরে ধীরে বলল,
প্রমাণ নেই। আর আমি বোঝাতে চাইছি মনিরা নিজে থেকে হুট করে হারিয়ে যায়নি। জিহান ও আমি দুজনে জানি কিছু গোপন বিষয় আছে যা আপনি কাউকে জানাননি। মইনুল সাহেব চশমার এখনো হাতে তার সেটি শক্ত করে চেপে ধরে রাখলেন, যেন চশমার কাচের মাধ্যমে নিজের অস্থিরতা ঢেকে দিতে চাইছেন। তার ছোট নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। শ্রাবণ মুহূর্তের জন্য মইনুল সাহেবের মুখের দিকে না তাকিয়ে রইল। চোখের গভীরে একটুখানি কাঁপতে দেখা গেল ঠোঁটের কোণে ব্যঙ্গ ফুটিয়ে সে হালকা গলায় বলল, আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে মইনুল সাহেব। আপনার কণ্ঠ যতই শক্ত হোক, মুখের এই ছায়া বলছে আপনি কিছু জানেন। মইনুল সাহেব এবার ছোট কামড়ে নিলেন। তার আঙুল চশমার ডগায় স্নায়বিকভাবে নড়ল। তারপর গম্ভীর নিঃশ্বাস ফেলে ধীরে বললেন, আমি আমার মেয়েকে কোথাও লুকাইনি শ্রাবণ। আমি যদি জানতাম সে কোথায় আছে, থানায় জিডি করতে হতো না আমাকে। তোমরা যা ভাবছো তা ভুল। শ্রাবণ ছাঞ্চা গলায় বলল, হয়তো ভুল, আবার হয়তো বা আংশিক সত্য। আপনার দীর্ঘশ্বাসটা কিন্তু অন্য কিছু বলে গেল। মইনুল সাহেব এবার সামান্য ঝুঁকে চোখে ক্ষীণ বিরক্তির রেখা চেনে বললেন, দীর্ঘশ্বাস মানে অপরাধ নয়। আমি চিন্তিত, অস্থির, কিন্তু আমার মেয়ে কোথায় গেছে আমি সত্যি জানি না। শ্রাবণ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। ঘরের নিস্তব্ধতা তার সন্দেহটা আরো ঘনীভূত হলো। তবু মইনুল সাহেবের গলায় এক অদ্ভুত আন্তরিকতা যা শ্রাবণের যুক্তির বিপরীতে গিয়ে তাকে দুশ্মনের মধ্যে আটকে দিল। হয়তো তিনি সত্যি জানেন না, অথবা এমন কিছু জানেন যা স্বীকার করতে পারছেন না। শ্রাবণ এবার সামান্য এগিয়ে এসে নরম স্বরে যোগ করল, আপনি জিহানকে শর্ত দিয়েছিলেন যেন মনিরাকে 1 মাস নিজের দায়িত্বে রাখে, দিয়েছিলেন কিনা? মইনুল সাহেব মাথা নাড়লেন। দিয়েছিলাম। এমনও তো হতে পারে যে আপনি ইচ্ছে করে মনিরাকে লুকিয়ে রেখে জিহানকে হারাতে চাইছেন, ওকে ব্যর্থ প্রমাণ করতে চাইছেন। এমনটা কি হতে পারে না? ফিরোজকে জিজ্ঞেস করলো শ্রাবণের এমন কথা আবারও দীর্ঘশ্বাস ফেল মইনুল সাহেব। আমি এমন কিছু করতে চেয়েছিলাম, লজিক ঠিকই আছে, তবে পদ্ধতি আলাদা। আমি মুনিরাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ওকে বাড়িতে খেতে দেয়নি, কারণ দেখতে চেয়েছিলাম ওই ছেলে আমার মেয়েকে চালাতে পারে কিনা। তবে এমন কিছু করতে চাইনি, করিনি। আমি কি গুন্ডা নাকি? ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। মইনুল সাহেবের কঠোর দৃষ্টি এবার সামান্য নরম হলো। একটু দ্বিধা, একটু অভিমান, আর একটু অদ্ভুত ভয়ের ছায়া তার মুখে খেলে গেল। শ্রাবণ এবার ছোট কামড়ে দমে গেল। মইনুল সাহেবের কথাতেও যুক্তি আছে। এবার আরেকটু গভীর হলো বিষয়টা। তাদের ধারণা মিথ্যে হলো। মুনিরা কোথায়? খানিকক্ষণ আগে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাদিক। ফেলে রেখে গেছে নিজের প্রাণ ভ্রমরাকে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যখন কণিকার চোখের দিকে তাকিয়েছিল সাদিক, কিন্তু সে নিরুপায়। এখন দূরত্ব না বাড়ালে চিরদিনের জন্য দূরত্ব কমানো যাবে না, কথায় আছে। আজীবনের জন্য কাছে আসতে চাইলে প্রথমে খানিকটা দূরত্ব বাড়াতে হয়। তাই প্রকৃতির এই খেলায় সাদিক আর কণিকাকে আলাদা হতে হয়েছে। স্তব্ধ পুকুর ভেসে যাওয়া শ্যাওলাকে চাইলেই কণিকা জীবনের সাথে তুলনা করা যায়। দুটোই ভেসে যাচ্ছে নিজের মতো করে, কোনো গতি নেই, রাস্তা নেই, সীমা নেই, অথচ যাচ্ছে। কণিকা আধভেজা শাড়ি পরে পাড়ের কাছে হাঁটু মেরে বসে আছে, পুকুরের দিকে তাকিয়ে আছে, চোখ পানিতে ছিকছিক করছে। খুব করে একা লাগছে এখন তার। জীবনে যেন কেউই নেই, পুরো পৃথিবীটাই এখন ফাঁকা লাগছে। সাদিককে এভাবে চলে যেতে দেওয়া উচিত হলো না মনে হয়। বেচারি কণিকা বুঝতেই পারছে না সে কিভাবে একা একা থাকবে এই অপরিচিত জায়গা। খুব ভয় লাগছে, কিন্তু কান্না করা যাবে না। সে যে সাদিককে কথা দিয়েছে, এরই মধ্যে আরেকটা কাজ করে কণিকা করেছে। সে তার প্রাণপ্রিয় ভাই দুটো আর মা বাবার খোঁজ নিতে এক খালাকে পাঠিয়েছে গ্রামের দিকে। সেদিনের পর থেকে কেন ও গ্রাম থেকে কোনো খবর আসে না কেন জানে। কণিকার তো খুব জানতে ইচ্ছে করে পরিবারের কথা, ভাই দুটোর কথা খুব করে মনে পড়ে। এসব ভাবতে হুট করে কণিকা শুনতে পেল এক অপরিচিত পুরুষের কণ্ঠ। এই ছেড়ি, কে রে তুই? কি করিস এখানে? কণিকা চমকে পেছনে তাকায়, দেখতে পায় একটা হ্যাংলা পাতলা ছেলে প্রাণোচ্ছল মুখ নিয়ে এদিকে তাকিয়ে আছে। কণিকা চিনল না। পুরুষ দেখে শাড়ি ঠিক করে নিয়ে মুখ ভার করে বলল,
কে আপনি? আগন্তুকের পরনে লুঙ্গি, চোখে মুখে হাসি, পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলল, আরে বাস, মেলা সুন্দরী তো। ভাঙ্গা হইছে নি? নাম কি রে তোর? শুকনো ঠোক গিল কণিকা। লোকটাকে ভালো মনে হচ্ছে না, বোঝাই যায় বয়স 22 থেকে 23 বছর হবে। তার উপর নজর ভালো লাগছে না। তারই মধ্যে পুকুর পাড়ে কণিকা একা, তাই সে পালানোর পথ খুঁজতে খুঁজতে বলল, শোন সামনে থেকে। লোকটা বোধহয় খুশি হলো না। পানের বিচার থু মেরে ফেললো ঘাস পাতা ভর্তি মাটিতে। লুঙ্গি উঁচিয়ে হেঁটে কাছে এসে বলল, সুন্দরী মায়া গত দেমাক থাকে কেন রে? আমি কি তোরা খাইয়া ফেলাইতাছি বলদ মাইয়া? বলতে বলতে এই লোকটার চোখ বিশ্রীভাবে ছুঁয়ে দিল কণিকাকে। উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখার চেষ্টা করলেও কণিকা পুরো শরীর, কণিকার গা গুলিয়ে উঠল। পুরুষের খারাপ নজর বোঝে সে। কোনো মতে সে পাশ কাটে বাড়ির দিকে এগোতেই থাকলো। এক পর্যায়ে দৌড় দিল বাড়ির দিকে, অথচ পেছন থেকে লুলুপু দৃষ্টিটা আরো বেশি তীক্ষ্ণ, ঘৃণ্য হয়ে উঠল। লোকটা ঠোঁটের কাছে হাত বুলিয়ে কামুক দৃষ্টি বাড়ি বিড়বিড় করে গালি দিল কণিকাকে, আরো বলল, মালটা সেই। প্রতিবারের মতো চোখে লেগে থাকলো নিষ্পাপ মেয়েটার শরীরের দিকে। যত দূর দেখা গেল তত দূর দেখলো সেই জঘন্য চোখ জোড়া। এই সাক্ষাৎ হওয়ার মোটেও উচিত ছিল না। রান্নাঘরে উকিঝুঁকি মারতে থাকলো ধারা। একমাত্র উদ্দেশ্য সালমা বেগমকে পচিয়ে রাতের রান্নাটা নিজে হাতেই করা। কারণ এদিকে শেখ বাড়ির একমাত্র ছেলে আবার হুঁশিয়ারি দিয়েছে যে ধারা রান্না করতে যাবে না, এতে নাকি অসাবধানতার কারণে বিপদ ঘটতে পারে। এই বিষয়ে সহমত হয়েছেন বাকি সদস্যরা, তবে ছোট উল্টিয়েছে ধারা। কারণ এমন মন্তব্য নিতান্তই বাচ্চামো। ছোট থেকেই একাই রান্নায় দক্ষ ধারা। হাজারবার হাত পা পুড়িয়েছে সে, চুপচাপ ক্ষত তার কাছে এখন ডাল ভাত, অথচ এই সরল মানুষেরা তাকে বাচ্চা মনে করছে। এদিকে ধারার উকিঝুঁকি টের পেয়েছেন সালমা বেগম, তবুও প্রতিদিনের মতো আদর করে কাছে ডাকেনি, বরং মুখ গম্ভীর করে শশা কাটতে ব্যস্ততা দেখাচ্ছেন তিনি। বেশি কিছু সময় পর ভদ্রমহিলা নিজের পিঠের কাছে কারো অস্তিত্ব টের পেলেন। ঘাড় ঘুরিয়ে দেখলেন গুটিসুটি মেরে শাশুড়ির শাড়ির আঁচল কুটছে ধারা। চোখ মুখে নিষ্পাপ ভঙ্গিমা দেখে তিনি ফিক করেই হেসে ফেললেন। কি হয়েছে? ধারা মিনমিন করে বলল, কি রান্না করছেন মা? সালাদা করছি, তোর শ্বশুর বিকেলে খাবে যে। সালমা বেগমের কথায় বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো ধারা। এবার সে একটু এগিয়ে এলো, কিছু বলতে চায় মেয়েটা, কিন্তু বলতে পারছে না। তাকে উসখুস করতে দেখে সালমা বেগমই বলে উঠলেন, কিছু বলতে চাইলে বলে ফেল। ধারা এবার ছোট ফেঁচালো, তারপর নিজেকে প্রস্তুত করলো। শুকনো ছোপ গিলে মিনমিন করে বলল, আমায় একটু সাহায্য করবেন মা? না মানে আমি একটা ছোট্ট কাজ করতে চাচ্ছি, কিন্তু একা একা তো পারবো না, তাই। সালমা বেগম সুকুচকে তাকালেন। সে কি, তাই নাকি? কি এমন কাজ? ধারা ঠোঁট চেপে বলল, ওই আর কি, তেমন কিছু না, শুধু আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। এক নিঃশ্বাসে চোখ বলে চোখ মুখ খেঁচে বন্ধ করলো ধারা। এই কথাটা বলতে গলা পর্যন্ত শুকিয়ে গেছে। ভীষণ লজ্জা লাগছে, কিন্তু কিছু করার নেই। সে নিজে নিজে শাড়ি পরতে পারে না। সালমা বেগম হতবাক হয়ে চোখ বড় করে তাকালেন ধারার দিকে। চোখ পিটপিট করে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। বুঝলেন না হুট করে কেন মেয়েটা শাড়ি পরতে চাইছে। এক সেকেন্ডের জন্য অভিজ্ঞ সালমা বেগম ধরতে পারলেন না যে তার পিচ্ছি বউ মফট করে বড় হয়ে গেছে। ঝট করে ভদ্রমহিলারই ছেলেকে বসে আনতে শাড়ি পরার সিদ্ধান্ত নিয়েছে। আকাশটা মনে হয় না হুট করেই মেঘলা ধারণ করেছে, যদিও দুপুরের পর থেকে আকাশে মেঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছিল। সে রেস ধরেই সন্ধ্যা পেরিয়ে যেতে আরো বিরাট আকার ধারণ করলো পুরো আকাশ। মেঘেরা নিজেদের মতো করে জায়গা করে নিল চারিদিকে। সন্ধ্যার অন্ধকারের সাথে মোহছায়ায় অন্ধকার ঢেকে গেল। সে আকাশের নিচেই এক রমণীর মুগ্ধতার দৃষ্টি ঘায়াল করলো আকাশের মেঘেদের। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা মেয়েটার খোলা চুল, মায়াবী মুগ্ধ হাওয়া চোখ, মেঘের মতোই নরম ছোট, তারার মতো জলজল করা নিষ্পাপ মুখ বিস্ময় সাগরে ভাসিয়ে নিয়ে গেল আকাশে, পাঠিয়ে দিল মেঘের খামে। আজ অনেকদিন পর এমন মেঘলা আকাশের সাক্ষাৎ পেয়েছে মেয়েটা।
গ্রামে তো বহুত দিন পেয়েছে, বহুত সময় সুযোগ পেয়েছে। তাই তো শত দুঃখের মাঝেও বৃষ্টি ছিল ধারার একমাত্র মন ভালো করার ঔষধ, একমাত্র সঙ্গী। মাঝে মাঝে মনে হয় বৃষ্টির সাথে ধারার জন্ম জন্মান্তরের সম্পর্ক, না হলে কি ধারার মন মতো আজ বৃষ্টি আসে। এই তো মেঘলা আকাশটা ডাক তুলেছে, তার মানে ধারার প্রার্থনা বিফলে যাবে না। খুব তাড়াতাড়ি ঝরঝর করে বৃষ্টি নামবে। খিলখিল করে খুশিতে হেসে উঠল ধারা। বারান্দা থেকে একটা কাঠগোলাপ হাতে নিয়ে দৌড়ে দেয় ঘরের দিকে। রিনচিন করে শব্দ হয় পায়ে থাকা নুপুর জোড়া। হ্যাঁ, আজ ধারা নুপুর পড়েছে, অনেক দিন পরে পায়ে নুপুরের ধ্বনি তুলেছে। হাতেও পড়েছে রঙিন চুড়ি। আগেও তো এসব পড়তো সে। কিন্তু কাঠখোট্টা শ্রাবণ শেখ তো সেই সময় এগুলো সহ্য করতো না। আজ বোধহয় বিরক্ত হবে না, তাই না? ধারা আনমনে প্রশ্নটা ছুড়ে দিল মেঘেদের কাছে। মেঘেরা গর্জন তুলে না জানি কি বোঝাতে চাইলো। ধারা দৌড়ে আলমারির কাছে ছুটে এলো, হাঁচে হাঁচে খুঁজে বের করলো সেই কাঙ্ক্ষিত একটা আকাশি রঙের শাড়ি। এই শাড়িটায় একটা বিশেষত্ব আছে, খুব স্নিগ্ধ। ধারা শাড়িতে বুকে চেপে ধরলো, আবারও মুখ তুলো আকাশের দিকে, মনে মনে জিজ্ঞেস করলো, এই শাড়িটা পরলে শেখ সাহেব আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকবে আমার দিকে। খুশি হবে তো? মেঘেরা কি আর সঠিক উত্তর জানে? কি জানি, জানতেও পারে। তাই তো আগের চেয়েও জোরে গর্জন তুলে জানিয়ে দিল, খুশি হবে মানে শ্রাবণ শেখ আজ খুন হবে। বাতাসের তীব্র ঝড়ের গতির ছোটে উত্তরটা উড়ো উড়ো করে ধারার কর্ণকুহরে ভেদ করতেই মেয়েটা আবারও খিলখিলিয়ে উঠল। আজ কেন যেন ধারার ভীষণ হাসছে। কেন হাসছে জানা নেই, সে শুধু এইটুকু জানে সে আজ ভীষণ খুশি। আর এই খুশির কারণ হলো শ্রাবণ শেখ। অনেক সময় ভাগ্য সহায় হয়ে যায় এই পৃথিবীতে। অনেক সময় মনে হয় ভাগ্য আর প্রকৃতি যেন হাত ধরে কাজ করে। অদৃশ্য এক স্রোত আমাদের পরিকল্পনার সাথে মিলে যায়, ঠিক সময় সব কিছু গুছিয়ে দেয়। হঠাৎ করেই আকাশে জমে থাকা মেঘ যেমন অপ্রত্যাশিতভাবে বৃষ্টি নামে জমিনকে সজীব করে তোলে, তেমনি কোনো এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তে বাতাসের দিক বদলে দেয়, কাকতালীয়ভাবে সঠিক সুযোগটুকু এনে দেয় আমাদের দরজায়। কখনো যে বাস মিস করেছে বলে মানুষ আফসোস করছিল, সেই আফসোসই হয়তো অনেক বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয়। অথবা এক অজানা বিলম্ব হঠাৎ করেই আমাদের সঠিক মানুষের সাথে দেখা করিয়ে দেয়। মনে হয় প্রকৃতির অদৃশ্য হাতে লেখা কোনো নকশা আছে, যা নিঃশব্দে ভাগ্যকে সাথে নিয়ে আমাদের পথ মসৃণ করে। এই রহস্যময় সহায়তা বুঝিয়ে দেয় সব কিছু সব সময় আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও কখনো কখনো পৃথিবী নিজেই আমাদের পক্ষ নেয়, ঠিক তখনই যখন আমাদের সবচেয়ে বেশি দরকার। ঠিক এমনই ঘটলো আজ ধারার সাথে। ধারা যখন আকাশি রঙা শাড়িটা নিয়ে ছুটে গেল অদৃশ্য এক অস্ত্রে শেখ বাড়ির শ্রাবণ শেখকে ঘায়েল করার উদ্দেশ্যে, তখনই সালমা বেগমের এক বান্ধবী অসুস্থ হয়ে গেলেন। সহসাই রূপ বদল হলো। সালমা বেগম ধারাকে জানিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অনেক ছোটবেলার বান্ধবী হুট করে অসুস্থ হয়ে পড়ে, বিষয়টা অনেক গুরুত্বর সালমা বেগমের কাছে। যতই হোক তার বান্ধবীর তো বয়স হয়েছে, সৃষ্টিকর্তা না করুক যদি খারাপ কিছু হয়ে যায়, তাই আগে ভাগে দেখা করে আসা উচিত। তাই সালমা বেগম ফিরে আসবে কখন তার কোনো ঠিক ঠিকানা নেই, না দিয়েই চলে গেলেন। সাইমন শেখও রওনা দিয়েছেন সাহেদ শেখের অফিসের উদ্দেশ্যে। আর এইসব কারবার হা করে হয়ে দেখছিল ধারা। সে বুঝতে পারছিল না হুট করে চোখের পলকে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল কেন হলো এমন আজই কেন? ধারা তো এমন কিছু আশা করেনি। সে তো শুধু শখ করে শাড়িটা পরতে চেয়েছিল আর শিখতে চেয়েছিল কিভাবে শাড়ি পরে চলাফেরা করতে হয়, অথচ তার সাথে এমন অদ্ভুত কিছুই হলো কেন? হুট করে পুরো বাড়ি ফাঁকা করে দিয়ে সবাই চলে গেল। বেচারি ধারা শাড়িটা পরে বসে রইল সোফায়। অনেকক্ষণ থা মেরে বসে থাকার পর ঘড়ির দিকে তাকাতেই দেখলো সন্ধ্যে 7টা পার হয়ে 8টার কাছে ঘড়ি কাটা চলে যাচ্ছে। তাদেরকে রীতিমতো ঠক গেল মেয়েচা। এসব আবার কি, রাত হয়ে যাচ্ছে, তার মানে তো শ্রাবণ সে একটু পরে ফিরে আসবে। কিন্তু উনি যদি ভুল বুঝে, যদি ভাবে ধারা ইচ্ছে করে শ্রাবণকে দেখাতে শাড়ি পরেছে, লজ্জা পেল ধারা, ইচ্ছে করলো শাড়িটা খুলে ফেলতে। তবে মনে মনে ইচ্ছেটাকে
মাটি চাপা দিতে পারলো না। একটু ভাবলো মেয়েটা, লোকটা এসে কি ভাববে, তারই তো বা এখন কি করা উচিত। ধারার বুকের ভেতর যেন ঢাক বাজতে লাগলো, চারিদিক নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ির চিক চিক শব্দ কানে বাজছে। ধূসর আলোয় ভরা বসার ঘরটাও যেন হঠাৎ অপরিচিত মনে হচ্ছে তার কাছে। হাঁটু জোড়া একসাথে গুটিয়ে শাড়ির আঁচলটা বারবার আঙুলে মুছড়ে ধরছে। এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে শাড়িটা পরেছিল তা মুহূর্তেই উধাও হয়ে গেছে। মনে হচ্ছে প্রতিটি কাপড়ের ভাঁজ যেন তার দিকে তাকিয়ে হাসছে। হায় খোদা, একই অবস্থা, কি সাংঘাতিক অনুভূতি। তার মাথার মধ্যে চিন্তার ঢেউ একটার পর একটা আসতে পড়ছে। শ্রাবণ শেখ যদি ভাবে বেচারি মেয়েটা এটা ইচ্ছে করেই করেছে, যদি ভাবে সে তাকে দেখানোর জন্যই এত আয়োজন, দাঁড়া গলা শুকিয়ে আসাটা অনুভব করলো। চোখ দুটো অকারণে টলমল করছে, হাতের তালুতে হালকা ঘাম জমেছে। সে শাড়ির পাড় দিয়ে কপালের ঘাম মুছলো, আবার আঁচলটা ঠিক করতে গিয়ে অস্থির হয়ে পড়ল। মনে একদিকে একটা ক্ষুদ্র উত্তেজনা জেগে উঠলো, হয়তো শ্রাবণ শেখ এক ঝলক দেখবে, চোখে কিছু বলবে, হয়তো প্রশংসা করবে, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের ভাবনায় লজ্জায় লাল হয়ে গেল। না, এসব কিছু না ভাবাই ভালো। মনে মনে বারবার নিজেকে ধমকালো ধারা, বিধি বাম, লাভের লাভ কিছুই হলো না। বুকের ভেতর অদ্ভুত এক টান ধরেছে, জানালার বাইরে থেকে যে হাওয়া ঢুকছে সেটাও যেন তাকে খোঁচাচ্ছে। সে আঁচল নাচিয়ে তার অনিশ্চয়তাকে আরো বড় করে তুলেছে। ঘরের নীরবতা তাকে অসহায় করে দিচ্ছে। সে কয়েকবার উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু আবারও বসে পড়ল। মনে পড়ে দাঁড়াতে গেলে তার লজ্জা গাল লাল হয়ে পুড়ে যাবে। তবুও কোথাও না কোথাও সে চুপি চুপি এই মুহূর্তটাকে অনুভব করতে চাইছিল, হয়তো একটু তার নিজের কাছে ছোট্ট স্বীকারোক্তি, যা কাউকে জানানো যাবে না। এভাবে অনেকটা সময় পর ধারার মনে পড়লো একটা মিষ্টি জিনিসের কথা। কি যে হয়েছে মেয়েটার, মনে মনে লজ্জা পেলেও মন চাইছে নিজেকে আরেকটু সাজিয়ে তুলতে, শ্রাবণ শেখকে চমকে দিতে। মনটা উথাল পাথাল হয়ে গেল। শেষে ধারা পৃথিবীর সমস্ত সাহসগুলো একত্রিত করে বড় করে নিঃশ্বাস নিল। সে মোটেও ভয় পাবে না, তার তো অন্য কোনো উদ্দেশ্য নেই। শুধু শাড়িটা পরে শ্রাবণ শেখের কাছে জানতে চাইবে যে কেমন লাগছে, ব্যাস এইটুকুই। এবার ধারা ঠোঁট ফেঁসে উঠে দাঁড়ালো। ঘরে গিয়ে পা চিপে চিপে আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখে শ্বাস আটকে গেল নিচার। ধূসর আলোয় শাড়ির ভাঁজে তার কিশোরী মুখটা যেন অন্যরকম লাগছে, একটু পরিণত, একটু নরম, আর অনেকটা স্নিগ্ধ। হাতের আঙুলগুলো এক মুহূর্তের জন্য দ্বিধায় থেমে রইল না। না, এসব ঠিক হচ্ছে না। বারবার অস্বস্তিতে গুটিয়ে যাচ্ছে মেয়েটা। তার বুকের ভেতর অস্থির টান তাকে থামতে দিল না। শান্তভাবে আয়নার ড্রয়ার খুলল ধারা। অনেক জিনিস দেখা গেল, এবং এসব সালমা বেগম প্রথম দিনই ধারাকে দিয়েছিল, তবে ধারা এসব দেখেও নি। আজ মনোযোগ দিয়ে দেখে ভেতর থেকে লাল ছোট্ট টকটকে লিপস্টিকটা তুলে নিল। হাত হালকা কাঁপছিল, তবুও সাহস সঞ্চয় করে ছোচে হালকা রং ছড়িয়ে দিল। এসব কখনো আগে দেয়নি ধারা, কখনো এসব প্রসাধনী ব্যবহার করেনি, তবে আজ করলো। কার জন্য করলো? ধারা প্রশ্ন করে আবারও এড়িয়ে গেল। কারোর জন্যই তো করেনি সে। মিথ্যে কথাটা আকাশের মেঘেরা ধরে ফেলতেই মৃদু হাসলো বোধ হয়। ধারা লিপস্টিকটা ছোটে দিয়ে নিজেকে দেখে আবারও লজ্জায় গাল গরম করে ফেলল। অকারণে এত সাজগোজ? তবে মনে হলো লিপস্টিকের আঁচড়েই তার গোপন ভাবনা ধরা পড়ে যাবে। এরপর ছোট্ট কাজলের পেন্সিলটাও নিল ধারা। চোখের পাতা হালকা কাঁপছিল, তবুও আলতো করে একটুখানি রেখা টেনে দিল। আয়না নিজের চোখের দৃষ্টি বদলে গেল, কেমন যেন উজ্জ্বল জীবন্ত হয়ে উঠল। কাজলটা লাগানো মাত্রই ধারা মনে মনে মিষ্টি এক কাঁপুনি অনুভব করলো। পরে তর সইল না, কাজলটা গাঢ় করে দিল চোখে। একই রূপ, আয় হায়! ধারা নিজেকে দেখে নিজে অভিভূত হলো, অবাক হলো। এমন রূপ নিজেকে কখনোই দেখা হয়নি তার। বিয়ের সময় একদম বাজেভাবে তাকে সাজিয়ে দেওয়া হয়েছিল। ফাউন্ডেশন, হাইলাইটার,
শাড়ু সহ আরও হাবি জাবি দিয়েছিল তাকে, যা দেখতে খুবই জঘন্য লেগেছিল। শ্রাবণও তো বাসর রাতে ধারাকে দেখে মুখ কুচকে তাকিয়েছিল, তবে আজ ধারার মনে হলো সে সুন্দর, অত কিছু দরকার হয় না সুন্দর হতে। এই তো একটুখানি কাজল দিলেই তো চোখ দুটো ফুটে উঠেছে, অদ্ভুতভাবে সুন্দর লাগছে। অভিভূত হয়েও ধারা যন্ত্রের মতো ড্রেসের কোনায় রাখা পারফিউমের ছোট্ট বোতলটা তুলে নিল। এবার কর্ক খুলতেই মৃদু সুগন্ধি ছড়িয়ে পড়ল ঘরে। ধারা চোখ বুজে শ্বাস নিল। নেশালো ঘ্রাণটা খুব সুন্দর। শ্রাবণকে এসব ব্যবহার করতে দেখেছে ধারা, সেভাবেই মনে করে কোনো মতে পারফিউম গলায় আর কবজিতে ছিটিয়ে দিল সে। শেষমেশ চুলে হাত চালালো। এতক্ষণ খোপা করে রাখা ছিল চুল, ধীরে ধীরে খোপা খুলে দিল। কাঁধ থেকে ঝরে কোমর পার করলো কালো চকচকে চুলের জলপ্রপাত। আয়নায় তার রূপের পরিবর্তন চোখে পড়তে ধারা যেন অস্থির হয়ে উঠল। চোচ কামড়ে এক মিষ্টি হাসি চেপে রাখলো। মনে হলো শ্রাবণ শেখ এক ঝলক তাকালে হয়তো আজ সত্যি অবাক হয়ে যাবে। অবাক হবে নাকি খুন হবে? ধারা হা করে আয়নায় নিজেকে দেখছিল, ঘুরে ফিরে সব দিক দিয়ে নিজেকে দেখে নিল মিচি। তখনই হুট করে মেঘ ফেটে পড়লো, বাস পড়লো সজোরে। তারা চমকে বারান্দার দিকে তাকালো। মুখে হাসি ফুটে উঠলো মেয়েটার। মেঘের গর্জনে কেঁপে উঠলো চারিদিক। এক নিমিষেই প্রথম ফোঁটা জানলার কাজ ছুঁয়ে নেমে এলো, তারপরে ঝমঝম করে শুরু হলো প্রবল বর্ষা। ঘর ভর্তি বৃষ্টি, মাটির গন্ধ আর শীতল হাওয়া ছোঁয়ায় ধারা মুহূর্তে সমস্ত লজ্জা ভুলে গেল। তার হৃদয়টা বৃষ্টির সুরে নেচে উঠল। আজ এতদিন পর বৃষ্টি দেখে মনটাকে নিয়ন্ত্রণ করতে পারল না। গ্রামে থাকাকালীন তো এই বৃষ্টি তার সাথে ছিল। এটাই ছিল ভালোবাসার ধারা। এক ছটকায় ঘুরে দাঁড়িয়ে কোনো কিছু না ভেবে ছুট দিল। চুরির রিনচিন শব্দ বৃষ্টির তালে তালে মিলল। নুপুরের ছন্দে মেঝেতে ছোট ছোট রিনচিনে আওয়াজ উঠতে লাগলো। শাড়ির আঁচল বাতাসে উড়তে উড়তে তার পায়ের গতি আরেকটু বাড়িয়ে দিল। চুলগুলো সদ্য খোলা সেই কালো ঝর্ণা ছুটে চলার সাথে সাথে কাঁধের উপর নেচে উঠল। কোমরের নিচে বৃষ্টির গন্ধের মতো মিশে গেল তার চলার স্রোতে। দাঁড়া চিলে কোঠার দরজার সামনে এসে মুহূর্তের জন্য থামলো। ঠোঁটে অজান্তে হাসি ফুটলো। পর মুহূর্তেই পা চালিয়ে ছাদে ছুটে গেল সে। চুংটাং চুরির রিনিঝিনি নুপুর আর শাড়ির অগোছালো চলন সব কিছু ধারাকে আজ কোনো এক রাজুর রানীর মতো করে দিল। ধারা ছাদে ছুটে এসে হাসি মুখে খোলা দরজা আকাশের নিচে দাঁড়িয়ে পড়ল। মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করলো। একগুচ্ছ চুল কপালে ছুঁয়ে গেল, লেগে গেল। ঠোঁটের কোণে মিষ্টি শিহরণ খেলে গেল। বৃষ্টির ফোঁটাগুলো ঝরে পড়তে লাগলো তার শরীরের প্রতিটি কোণে। চোখের কোণে জমে থাকা কাজল রেখা খানিক গলে নেমে এলো। ধারা তা খেয়াল করলো না, তবে কাজলটা আরো সুন্দর লাগলো। তার রূপুরের ঝংকার বৃষ্টির ছন্দে মিশে গিয়ে যেন এক অদ্ভুত সঙ্গীত বুনল। আর সেই সঙ্গীতের মাঝে ধারা নিজেকে হারিয়ে ফেল। একটা বৃষ্টিমুগ্ধ প্রাণবন্ত রূপকথার মতো ধারা দুই হাত মেলে বৃষ্টি বিলাস করতে শুরু করলো। খুশিতে গেয়ে উঠল মিষ্টি সুরে। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। গানের কথায় ধারার মনের আকাঙ্ক্ষা বুঝি মেঘ বুঝে ফেলল। প্রকৃতিতেও ডাক পাঠালো তাদের উড়ো চিঠি প্রেরণকারী পাখিদের কাছে। তাই তো প্রকৃতি সায় দিল মেজাজ, যাকে আরো বেশি অন্ধকার হয়ে এলো চারিদিক। আর এই বর্ষণের শব্দে ভিড়ে ধারা শুনতে পেল না বাড়ির বাইরে থেকে সদ্য ভেসে আসা গাড়ির শব্দ। বুঝতে পারলো না কেউ এসেছে, কেউ আসছে। এই বর্ষণ মুখর সময় প্রকৃতির ডাক আর মনে জানে কেউ ঠিক সময়ে এলেও ভুল সময় বাড়িতে ঢুকে পড়েছে। সে তো আর জানে না ছাদে এক রমণী আনন্দে সবকিছু ছাপিয়ে বৃষ্টি বিলাস করছে। আজ শুধু শহরেই নয়, কাকতালীয়ভাবে বৃষ্টি হচ্ছে মোহনপুর গ্রামের দিকেও। বৃষ্টির ডাকে বিছানায় হতাশ হয়ে বসে থাকা কণিকা ছুটে আসলো বাইরে। উঠোনের খুঁটিটা ধরে চোখ তুলল আকাশের দিকে। চোখের মনি চকচক করতে থাকলো মেয়েটার। অজান্তে কণিকার মন খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল সাদিকের কথা। সে অবাক হলো।
এই লোকটাকে আজকাল এত অদ্ভুত লাগছে কেন? কেন বারবার তার কথাই মনে পড়ছে? কণিকা সহজ উত্তরটাই খুঁজে পেল না। সে চোখে একটাই ভালো লাগা আর হতাশা নিয়ে তাকিয়ে রইল বৃষ্টি মুখর মেঘের দিকে। মনে মনে আবিষ্কার করে ফেললো সাদিক আর সে মোটেই দূরে নেই, তারা তো এক আকাশের নিচে আছে। শুকনো চোখ গেল কণিকা, শুকনো কাপড়গুলো দ্রুত ছুটে গিয়ে তুলে কেবলই উঠোনে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো জরিনা খাতুন। তিনি এসে কাপড়গুলো খাটে ফেলে রেখে তাকালো কণিকার দিকে। ভদ্রমহিলা ভীষণ আন্তরিক আর ভালো মনের মানুষ। কণিকার মনের অবস্থাটা বুঝতে পেরে মিষ্টি সুরে বলল, এই সেরি, আকাশে কি দেখোস? হ্যাঁ, জামাইয়ের কথা মনে পড়ে? বৃষ্টি দেইখা প্রেম পাইতাছে নাকি? হ্যাঁ বলি রসিকতার ঠঙে হাসতে হাসতে থাকলেন জরিনা খাতুন। তবে কণিকা অস্বস্তি বোধ করলো না, অবাকও হলো না। সে একইভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতেই থাকলো। এরপর অদ্ভুত মিইয়ে যাওয়া স্বরে বলে উঠল, ওনার কথা খুব মনে পড়তাছে চাচি। কেন মনে পড়তাছে কত? আমি তো আগে ওনার কথা ভাবতামও না। কেন যেন না চাইতে ওনার জন্য চিন্তা হয়। ভদ্র মহিলা আবারও পান খাওয়া দাঁত বের করে হাসলেন। তিনি তো সব ঘটনা জানেন, তাই বোঝেন কিশোরী মেয়েটার অবস্থা। দীর্ঘশ্বাস ফিরে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, শোন সেরি, আমরা মাইয়া মানুষরা খুব সহজেই ভালোবাসা ফেলি, বুঝছোস? অল্প একটু যত্ন আদর পাইলেই আমরা গইলা যাই। আল্লাহ আমাগো এমনিই সৃষ্টি করছে। আর যখন আমরা কবুল পইরা এক মানুষের বউ হইয়া যাই, তখন আপনা আপনিই সব কেমন যেন হইয়া যায়। না চাইতেও ওই মানুষটার প্রতি আমাগো দরদ আইসা যায়। তখন মনে হয় ওই মানুষের জন্য কলজাটাও ছিঁড়া দিতে পারুম, মইরাও যাইতে পারুম। সবই খোদার রহমত, আমাগো হাতে কিছু নাই রে। কণিকার চোখের পাতা হালকা করে কাঁপলো। বৃষ্টির ফোঁটার মধ্যে বুকের ভেতর একে একে ছড়ে পড়ছে সবকিছু। আকাশের দিকে তাকিয়ে সে বোকা বাচ্চার মতো ধীরে ধীরে বলল, তাহলে চাচি, আমি কি ওনারে ভালোবাসা ফেলতাছি নাকি? নিস্তব্ধ এক স্বীকারোক্তি। উত্তরটা মন নিজেই জানে, শুধু মুখ থেকে বের করে আনতে পারছে না। বৃষ্টির ছড়াছড়া শব্দের মাঝে জরিনা খাতুন একটু থেমে গেলেন। তার মুখের হাসিটা ম্লান হয়ে এলো, কিন্তু চোখে ফুটে উঠল কোমল মমতা। ভদ্রমহিলা শুকনো হাতের তালুতে পানের ডিব্বার ঢাকনা ঘোরাতে ঘোরাতে মৃদু কণ্ঠে বললেন, তোরে আর কি কইতাম, নিজে বুঝবার পারস না সেমরি। তুই অনেক আগেই গইলা গেছস, কইলাম না? কবুল শব্দের মধ্যে জাদু আছে। সাদিক একটা ভদ্র পোলা, শত সাধনা করেও মাইনসে এমন পোলা পায় না। হ্যার মতো পোলারে ভালো না বাইসা উপায় আছে? আল্লাহ যে মেঘ বানাইছে বৃষ্টি নামাইতে, আকাশ বানাইছে মেঘের ওড়াউড়ি দেখতে, ঠিক তেমনি আমাগো হৃদয়ও বানাইছে কারো প্রতি দরদ ধরার জন্য। আকাশ যত বড়ই হোক না, মেঘ ছাড়া কি কখনো পূর্ণ লাগে? বৃষ্টি ছাড়া কি মাটির গন্ধ আসে? তোর বুকের ভেতরে যে টান ধরতাছে তা অকারণ না, এই টানও খোদার এক রহমত। তিনি আবারও আকাশের দিকে তাকিয়ে একটু থামলেন, তারপর নরম গলায় বললেন, দেখছোস না, এক আকাশের নিচে সবাই ধরা খায়। তোরও সেই রকম হইতাছে। তোরে কই শুন, সাদিক তোরে ভালোবাসে। ওর চোখে তোর লগে ভালোবাসা দেইখা ফেলছি। চুল তো বাতাসে পাকেনি, বুঝবার পারতাছি। তুইও আর ভং ধরিস না। হ্যাঁ, শহর থেকে আইলে তোরা সুখের সংসার কর, বাচ্চা কাচ্চা নে, ভালো থাক, সুখে থাক। বৃষ্টির ফোঁটা নুপুরের মতো শব্দ তুলে আশ্রে পড়ছিল, আর কণিকা নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখের মনি বৃষ্টির ফোঁটার মতো ঝিকমিক করে উঠল, আর হৃদয়ের ভেতর নতুন উপলব্ধি করলো, নরমভাবে ভেসে উঠল। সে ভাবল মেঘের অন্ধকার আলোড়ন দেখে হুট করে কেঁদে ফেলল। জরিনা খাতুনকে জড়িয়ে ধরল মির্জা অস্ফুট স্বরে বলে উঠল, ওনারে আইতে কও চাচি, আমি ওনারে তাইলে ভালোবাসি। আমি থাকতে পারতাছি না ওনারে ছাড়া। আমার আর কিছু লাগতো না, টাকা পয়সা লাগবো না। ওনারে আইতে কও তাড়াতাড়ি, আমি কবো ওনারে। অবশেষে স্বস্তির শ্বাস পেলেন জরিনা খাতুন। তিনি এবার বুক ফুলিয়ে
চোখ বুঝলেন তার পরিকল্পনা সফল। শেষমেশ মেয়েটাকে বোঝাতে পেরেছেন, সাদিকের জন্য ভালোবাসা প্রকাশ করাতে পেরেছেন। নইলে কণিকা যদি শুনতো যে তার বাবা মা সেই দিনই গ্রামের মানুষের কথা পূর্ণ বিশ্বাস করে কণিকার মতো একটা অপ্রাপ্ত মেয়েকে সেই মুহূর্তে ত্যায্য কন্যা করেছেন, তাহলে হয়তো কণিকা নিতেই পারতো না, ভেঙে পড়তো মেয়েটা। এতদিন সব জানতেই পেরেছিল সাদিক, কিন্তু বলেনি কণিকাকে, শুধু কষ্ট দিতে চায়নি। জরিনা খাতুন বুদ্ধি করে মেয়েটার একটা গতি ধরিয়ে দিলেন, যেন ও সব পরে জানতে পারলো, বেঁচে থাকার পিছুটান খুঁজে পায়। প্রচুর বৃষ্টি আর গর্জন মেঘের শুনে শ্রাবণ মনে করেছিল ধারা কোথায় ভয় পেয়ে অজ্ঞানী হয়ে গেছে। বাচ্চা মেয়েটাও ভয় পেতে পারে, এমনিতেও কেউ নাকি বাড়িতে নেই। তাই শ্রাবণ রীতিমতো রকেটের স্পিডে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছেছে। কিন্তু এসেই যে এভাবে 440-এর ভোল্টেজের শক খেয়ে হসপিটালে যাওয়ার উপক্রম হবে তা মোটেও ভাবেনি বেচারা শ্রাবণ শেখ। ডুপ্লিকেট চাবি ছিল তার কাছে, তাই কলিং বেল না বাজিয়ে দ্রুত গতিতে বাড়িতে দিকে ছুটে ঢুকে গেছিল ঘরে। তবে ঘরে কাউকে দেখতে না পেয়ে দ্রুত ছুট দিল রান্নাঘর সহ বাকি ঘরগুলোতে, কিন্তু না, কোথাও কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেল না। শ্রাবণের বুকের ভেতরটা ঢাকের মতো থুকপুক শব্দ উঠেছে। বৃষ্টির তীব্র শব্দ আর মেঘের গর্জন, তার উদ্বেগ যেন আরো বেড়ে গেল। চারপাশে ফাঁকা, বাড়িটা অদ্ভুত ভৌতিক লাগছিল। ঘর ঘুরে ধারাকে পেল না, কোথাও নেই মেয়েটা। ড্রয়িং রুম, রান্নাঘর, করিডোর সব ফাঁকা। এক মুহূর্ত জন্য ভয়ানক একটা আশঙ্কা বুকের ভিতর তীব্র ঝড় তুলো। শেষমেশ শ্রাবণ কি যেন ভেবে নিঃশ্বাস ফেলতে ছুটে গেল সিঁড়ির দিকে। সিঁড়িগুলো ভেজা কংক্রিটের, তার পায়ের আওয়াজ কানে ধাক্কা মারছে। এক লাফে প্রায় ছাদে পৌঁছে গেল শ্রাবণ। হাতের তালু ঘেমে ভিজে উঠেছে। বৃষ্টির গন্ধ আর বিদ্যুতের ঝলকানি একসাথে তার চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলো। ছাদের দরজা ছেলে পা রাখতেই সে থমকে দাঁড়ালো। চোখের মনি স্তব্ধ হলো, সাথে পুরো শরীর থমকে গেল। মনে হলো পুরো দুনিয়া স্থির হয়ে গেছে, ঠিক যেন সময় হঠাৎ থেমে গেছে। চোখের সামনে যা দেখলো তাতে বুকের ভেতর একসাথে স্বস্তি, বিস্ময় আর কিছুটা শিহরণ জেগে উঠল। দাঁড়াকে ঠিক আছে দেখে যতটা স্বস্তি পেল, তার থেকে বেশি ধাক্কা খেলো। বৃষ্টি বিলাস করতে দেখে চুল খোলা শাড়ির আঁচল বৃষ্টির হাওয়ায় উড়ছে। হাতে রেশমি নুপুরের মৃদু ঝনঝনানি বজ্রের শব্দে মুহূর্তের জন্য আকাশ আলোকিত হলো। আর সেই আলোর ঝলকানি শ্রাবণের চোখে ফুটে উঠল ধারার অপরূপ রূপ। ভেজা চুল থেকে গড়িয়ে পড়া জলের রেখা, ভেজা শাড়ির ভাঁজে লুকানো কাঁপুনি আর সেই নিষ্পাপ উচ্ছ্বাস। তার বুকের সব উত্তেজনা এক মুহূর্তে গলে গিয়ে অদ্ভুত এক আবেগে ভরে উঠল। শ্রাবণ শুধু তাকিয়ে রইল স্তব্ধ, মুগ্ধ এবং সম্পূর্ণভাবে হার মানা এক মানুষ হয়ে। ধারা বোধহয় পুরোপুরি পাগলই হয়েছে, নইলে দরজায় দাঁড়ানো শ্রাবণ শেখকে দেখলই না, নিজের মতো করে লাফাতে থাকলো বৃষ্টির মধ্যে। ইস সর্বনাশ, তা তো এখানেই হলো। যখন উচ্ছ্বাসে মত্ত ধারা অজান্তে শাড়ির আঁচল অনেকটা শরীর উন্মুক্ত, ফর্সা কোমর ভিজতে থাকলো। শেষ, এখানেই খতম হলো শ্রাবণ শেখের সুশীল দৃষ্টি। প্রকৃতভাবে চোখ আটকালো সেখানে। এবারে ধারার সাথে খেই হারলো শ্রাবণ। ভেজা শাড়িটা লেপ্টে রয়েছে ধারার শরীরে, তা দেখে এবার শুকনো ঢোক গেল। তাকে বোধহয় ভূতে ভর করেছে, তাই তো যন্ত্রের মতো এগিয়ে যেতে থাকলো বৃষ্টি বিলাসী মেয়েটার দিকে। নিজেও এতক্ষণে ভিজে একাকার হলো বচে, তবে তাতে কিছু যায় আসে না। চোখে একরাশ মুগ্ধতা নিয়ে এক পা দুপা করে শ্রাবণ ঠিক দাঁড়ালো মেয়েটার পেছনে। ধারা মাথা উঁচু করে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে পা পেছালো। দুর্ঘটনা আবারও ঘুরলো পেছনে থাকা শ্রাবণের সাথে। সে সহসায় ধাক্কা খেলো, চমকালো মেয়েটা। থমকে তাকালো শ্রাবণের দিকে। বোকা মেয়েটা বোধহয় এই সময় শ্রাবণকে আশা করেনি, তবে ভিজে যাওয়া শ্রাবণকে দেখে সে এক মুহূর্তের জন্য আটকালো। পরিবেশটাই বেশ অনুকূলে। বৃষ্টি যেন ওই মুহূর্তে এক অদৃশ্য জাদুর জাল বুনে ফেলেছে চারিপাশে। আকাশের প্রতিটি গর্জন, বজ্রের প্রতিটি ঝলকানি আর জোরে পড়া বৃষ্টির ফোঁটার প্রতিটি শব্দ দুইটি হৃদয়ের মাঝখানে দূরত্ব মুছে দিতে চাইল। চারিপাশে নিস্তব্ধ, শুধু ছাদের কিনারে ঝরে পড়া জল
আর তাদের দ্রুত শ্বাস নেওয়ার শব্দ ছাড়া কিচ্ছুই শোনা যাচ্ছিল না। ধারা এখন শ্রাবণের বাহুর উষ্ণতা বুঝে উঠতে পারছে না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হঠাৎ বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। মনে হলো যেন এই মানুষটা অনেক দিন ধরেই এমন করেই দাঁড়িয়েছিল তার জন্য। শ্রাবণ অবাক, তার চোখের সামনে যে মেয়েটা এতদিন কেবল দায়িত্বের ছায় আবদ্ধ, এক অপরিচিত, সে আজ এই বৃষ্টির মধ্যে যেন এক রহস্যময় সুর হয়ে দাঁড়িয়েছে। কি সুন্দর সেজেছে মেয়েটা। শ্রাবণের চোখ আটকালো ধারার কাজল কালো চোখের দিকে। একসময় শ্রাবণ মনে মনেই ভেবেছিল যে ধারার চোখ এমনিতেই অনেক গভীর, কাজল পরে বোধহয় আকর্ষণীয় হবে আরও। তবে কাজল পরে থাকার ধারার চোখ যে তার ধারণার থেকেও তীক্ষ্ণ তা সে জানতই না। এই তো চোখের তীক্ষ্ণতায় খুন হচ্ছে শ্রাবণ শেখ। চোখের দিক থেকে পলক ফেরাতেই পারছে না মানুষটা। বৃষ্টির ফোঁটাগুলো তাদের মুখ ছুঁয়ে গড়িয়ে পড়ছে, আর সেই ঠান্ডা স্পর্শের ভেতরে লুকিয়ে আছে এক অজানা উষ্ণতা। দুজনের চোখ আটকে গেল একে অপরের চোখে। কোনো কথা নেই, তবুও মনে হলো হাজারো না বলা অনুভূতি ঝরে পড়েছে সেই দৃষ্টির বিনিময়ে। শ্রাবণ অনুভব করলো এই মুহূর্তে পৃথিবীর সব শব্দ, সব তাড়াহুড়া, সব যুক্তি অর্থহীন হয়ে গেছে। ধারা বুঝলো সে যতই এড়িয়ে যাক না কেন, তার মন কোণে এক অদৃশ্য টানে বারবার এই মানুষটার কাছে ফিরে আসে। বৃষ্টির ছন্দে, মেঘের গর্জনে তাদের আর দ্রুত দম নেওয়ার ভেতরেই যেন জমে উঠল এক অব্যক্ত স্বীকারোক্তি, যেটা কেউ উচ্চারণ করেনি, তবে দুজনই বুঝে ফেললো। ধারার হুঁশ ফিরল খানিকটা, জগতের সব লজ্জা এসে ঘিরে ধরলো। মাথা নিচু করে শুকনো ঢোক গিল মেয়েটা, কিন্তু তক্ষুনি চমকালো যখন শ্রাবণ ধারার কোমরে হাত রাখে একটানে মেয়েটাকে নিজের বুকের দিকে চেনে নিল। তাল সামলাতে না পেরে শ্রাবণের কাছে এসেই ছেঁকলো মেয়েটা। দুম করে শ্বাসকষ্ট শুরু হলো। ভেজা কোমল দু হাত মুচু করে শ্রাবণের বুকের কাজটা আটকালো। শ্রাবণকে বোধহয় কেউ জাদুই করেছে। সে হুঁশে নেই, প্রকৃতি তাকে হুঁশ হারাতে বাধ্য করেছে। তাই তো শ্রাবণ খেই হারিয়ে সবকিছু ভুলে অবলীলায় ধারার কোমর চেপে ধরে এক হাত উঠিয়ে ধারার থুতনি ধরে তুলে ধরলো আদরের মুখটা। পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল বৃষ্টি ভেজা মুখটার দিকে। ধারা এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে চোখ খেছে বন্ধ করে রইল, কিন্তু তা সহ্য হলো না শ্রাবণ শেখে। সে গভীর আকুল স্বরে অনুরোধ করল, চোখ জোরে খুলে ফেলো হৃদয় হরণী, দোহাই তোমার, কাজল কালো এই নেশায় ডুবতে দাও আমায়। বাধা দিও না মেয়ে, খুব বেশি অন্যায় হবে আমার সাথে, কষ্ট দিও না, মরে যাচ্ছে যে। এইটা কি মন্ত্র ছিল? হবে হয়তো, নইলে কেন সত্যি সত্যি ধপ করে চোখ খুলে সম্মোহিনী দৃষ্টিতে চোখ মেলবে ধারা? কেনই বা তাকে থাকবে এভাবে? শ্রাবণের বুকের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে মুহূর্তে। বহু কষ্টে ধারার চোখ থেকে দৃষ্টি সরল শ্রাবণ, কিন্তু লাভ হলো না। এবার যে অবাধ্য তৃষ্ণার্থ চোখ জোর আটকালো তীর তীর করে কাঁপতে থাকা ভেজা কোমল ছুট দুটোয়। ধারা লিপস্টিক দিয়েছিল, ইস কেন যে মেয়েটা মাতব্বরি করে লিপস্টিক পরতে গিয়েছিল। এখন এই লাল লিপস্টিকই তার কাল হয়ে দাঁড়াবে। হলো তাই হতে পারে, কত কিছুই তো হয়ে গেল শ্রাবণের সাথে। 2 মিনিটে পাগলও হয়ে গেল সে, না আর পারা গেল না। ধারা শ্রাবণের দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল, চোচ কামড়ে শুকনো ঝোঁক গেল। শ্রাবণ যে নেশায় আছে তা কি কেউ বুঝল? এই বৃষ্টি রাতের নরম আবেশ, ধারার অন্যরকম রূপ, সবকিছু যে কতটা আকর্ষণীয় করছে শ্রাবণ শেখকে, তা কি কেউ আদৌ বুঝবে? হয়তো না, তবে ধারা একটুখানি বুঝলো। তাই তো ঢোকের পর ঢোক গেল। শ্রাবণের চোখ অনেকক্ষণ বিচরণ করলো ধারার ঠোঁট জোড়ায়, তারপর আবারও গিয়ে ঠেকলো কাতর দৃষ্টি ফেলে রাখা চোখ জোড়ায়। শ্রাবণ সেই চোখে চোখ রেখে খুব অসহায় মুখে অভিযোগ করে বসল, মেয়ে তুমি ভীষণ ছলনাময়, এভাবে খুন করলে আমায় একটু বুক কাঁপলো না? আমি এতটা বাজেভাবে মেরে ফেলা দোষে তোমার যদি এখন অন্যরকম মিষ্টি একটা শাস্তি দিই, তবে কিন্তু আমার একটু পাপ হবে না। দাঁড়া আবারও শুষ্ক ঢোক গেল, বললো না কিছু। হাত পা কাঁপছে, বারবার টানাটানি কোনো সাইড ঠিক করতে ব্যর্থ হয় বেচারি। এর মধ্যে শ্রাবণের দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ হলো, এগিয়ে এলো মেয়েটার দিকে। তাকে এগিয়ে আসতে দেখে ধারা পূর্ণ দৃষ্টি ফেলে ইস
লোকটা তো কাছে থেকে দেখতে আরো সুন্দর, এত সুন্দর পুরুষও হয়। ধারা অভিভূত হলো, সাথে জাদু মন্ত্র দ্বারা প্রভাবিত হয়েই বোধহয় চোখ বুঝে ফেলো। শ্রাবণের সময় নষ্ট করলো না, চোখ বুঝে নিজের ঠোঁটে ঠোঁট চেপে ধরলো কোমল ভেজা তিত্তির করা কাপা ঠোঁট দুটো দিয়ে। বেশ সময় নিয়ে ছোট্ট একটা চুমু খেয়ে পুরোপুরি ডুবে গেল ধারার ঠোঁটের ভাঁজে। ঠোঁট গুজে দিয়ে আরেকটু টেনে নিল মির্জাকে। ধারা বোধহয় নিজেকে সামলাতে পারল না, এই প্রথম এমন স্পর্শে শেষ হলো। শরীর এলিয়ে পড়লো শ্রাবণের দিকে। তাতে কি, শ্রাবণ তো শক্ত করে ধরে রইল মেয়েটাকে। ভাগ্যিস ধরেছে, না হলে পড়েই যেত মেয়েটা। এইসব এরপর কি থেকে কি হতে থাকলো কেউই জানে না। শ্রাবণ এমনভাবে প্রিয়তমার ছোটে সুখ খুঁজতে থাকলো যে সে বহুদিনের তৃষ্ণায় ভুগছে। ধারার ঘাড়ে গলায় হাত বুলিয়ে আদর দিয়ে পুরোপুরিভাবে জড়িয়ে ধরতে ধারা শ্রাবণের শার্টের গলা শক্ত করে চেপে ধরল। এসব কিছু সহ্য করা যায় নাকি? প্রথমবারের মতো স্ত্রীর ঠোঁট দুটো আয়ত্তে পেয়ে মত্ত ছিল শ্রাবণ। তাই দীর্ঘ 15 মিনিট পর এলোমেলো করে দিয়ে ধারার ঠোঁট দুটো ছাড়লো। দুজনেই কপালে কপাল ঠেকে বড় বড় শ্বাস নিতে থাকলো। হাঁপাতে শুরু করলো। বৃষ্টির পানিতে ভেজে অবস্থা আরো জুবুথুবু। ধারা লজ্জায় মরেই গেল। তার ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে পড়তে। এসব কিভাবে কি হলো এগুলো? এই প্রথম প্রিয় পুরুষের স্পর্শে ধারা এতটাকেই হারিয়ে গেল আজ যে নিজে থেকে। এবার চুমু খেলো শ্রাবণের ঠোঁটে। এরপর আবার লজ্জায় পড়লো। বৃষ্টির তোপে ঠিক মতো তাকাতেই পারল না শ্রাবণও। প্রথম ধারার এমন এলোমেলো অবস্থা দেখে হাসলো, শব্দ করে হাসলো। বুঝলো মেয়েটার অবস্থা, তাই ঠোঁট ভিজিয়ে নিয়ে নিজেকে সামলালো। আর একটু এগিয়ে এসে ধারার মুখের কাছে থামলো। চোখে একরাশ নেশা নিয়ে হুমকি দিয়ে বলা, আমি এভাবে বৃষ্টিতে ভিজিয়ে দেওয়ার অপরাধে তোমায় এখন আমার প্রেমে বর্ষণে ভেজাবো। আর এতে কোনো অপরাধ নেই, দোষ তোমার। তাই আমার বর্ষণে শিখতে হতে তুমি তৈরি। ধারা কি ভয় পেল নাকি নাকি সত্যি সত্যি তৈরি হয়ে নিল জানা নেই। তবে সে নেশালো চোখে তাকালো শ্রাবণ শেখের দিকে। পূর্ণ দৃষ্টি দিয়ে শুকনো চোখ গিলে আর বড় করে শ্বাস নিয়ে নিল। আজ বোধ হয় বৃষ্টিটা তার জন্য অন্যরকম স্মৃতি বনে দিয়ে গেল। ইস, কি লজ্জা! এবার কি হবে? শ্রাবণ শেখের শাস্তির হাত থেকে বাঁচা কি খুব সহজ? এবার যে ধারাই ভুল করেছে, সে এমন ভয়ানকভাবে পাগল না করলে কি শ্রাবণ শেখ ভদ্র থাকতো না? অবশ্যই থাকতো। আফটার অল, শ্রাবণ শেখ ইজ আ জেন্টলম্যান। আজকে জেন্টলম্যান থাকবে কিনা সেটার অবশ্যই গ্যারান্টি নেই।